ডিয়ার পার্টিসিপেন্ট, আমরা অপেক্ষা করছিলাম নতুন কোনো পার্টিসিপেন্ট জয়েন করে কিনা। আমরা আজকের ক্লাস এখন শুরু করতে যাচ্ছি। আপনারা গত দিনের ক্লাসের সাথে আমি কিছু মিল রেখে আজকে কিছু অংশ আমরা পড়াবো। তো আপনারা ক্লাসগুলো দেখবেন। আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে আপনারা চ্যাট বক্সে জানাবেন, অথবা আপনাদের হচ্ছে যে চ্যাট বক্সে জানাতে পারেন, অথবা আপনাদের মাইক্রোফোন ইউজ করে আপনি আপনার উত্তর দিতে পারেন। তো আজকে যেটি পড়বো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা পড়বো। সেটা হচ্ছে যে রাসায়নিক বন্ধন। আমরা গতদিন বলেছিলাম যে আহ, আপনার হচ্ছে যে একটা যৌগ কিভাবে গঠিত হয়। তো আমরা গতদিন কয়েকটা টার্ম বলেছি, যে আপনার যোজ্যতা, যোজনী। এই যোজনী আমরা একটু আগেও বললাম যে যোজনী এক্সচেঞ্জের ফলে আপনার হচ্ছে যে কি হয়, যৌগ গঠন করে বা আপনার হচ্ছে যে কম্পাউন্ড গঠন করে। তো এই যে কম্পাউন্ড গুলো গঠিত হচ্ছে, সেই কম্পাউন্ড গুলো যে গঠিত হচ্ছে, সেক্ষেত্রে কি হয়, তাদের মধ্যে আপনার বন্ধন, এই যে বন্ধন, বন্ধনের মাধ্যমে কি যৌগগুলো গঠন করে। যেমন এ এর সাথে বি যদি যুক্ত হয়, তাহলে আপনার হচ্ছে যে এইভাবে এ এ বি হচ্ছে যে বন্ধন গঠন করে। এবং সেই বন্ধনটা কিভাবে গঠিত হয়, যে বন্ধনটা এখানে দুই হচ্ছে দুইটা অ্যাটমের মধ্যে, সেটা হচ্ছে যে কি একটা বন্ধন যে গঠিত হচ্ছে, তারা কি হচ্ছে, তাদের যে যোজনী ছিল, যোজ্যতা ছিল, সেই যোজনী ইলেকট্রন তারা শেয়ার করে অথবা আদান প্রদান করে তারা কিন্তু যৌগ গঠন করে। ঠিক আছে। আমরা সিম্পল আমরা জানি যে ইয়া কাকে বলে, আপনার বন্ধন কাকে বলে। আমরা আমরা আমাদের সামাজিক বন্ধন হতে পারে, আমাদের ভাই বোনের বন্ধন হতে পারে, যেটাই হোক। কিন্তু এই যে বন্ধনটা হয়, এই বন্ধনটা কিন্তু কি মানে ইয়ার উপর ডিপেন্ড করে। ঠিক আছে। আহ আমাদের কোনো কিছু দেওয়া নেওয়া বা উৎসর্গ করা, শেয়ারিং, এগুলোর মাধ্যমে কিন্তু বন্ধনটা তৈরি হয়। ঠিক একইভাবে ন্যাচারালি, এবং ন্যাচারালি যদি আমরা কেমিস্ট্রির দিকে বা রসায়নের দিকে ফলো করি বা দেখি, তাহলে আমরা কি দেখব, সেখানে সেখানে হচ্ছে যে দেখবো যে সেখানেও কিন্তু তারা এই সামাজিক বন্ধন বা আমাদের পারিবারিক বন্ধনের মতো কিন্তু রসায়নের মধ্যেও কিন্তু সে ধরনের বন্ধন রয়েছে, আমরা সেগুলাই দেখব। তো রাসায়নিক বন্ধনটা কি? রাসায়নিক বন্ধন হচ্ছে যে একটি আপনার হচ্ছে যে একটি অ্যাটম, দুটি অ্যাটম, দুটি অ্যাটম পরস্পর যে বন্ধনে আপনার হচ্ছে মিলিত হচ্ছে বা যৌগ গঠন করছে, সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। একদম সিম্পল। ঠিক আছে। আমরা এরপরে দেখব যে রাসায়নিক বন্ধন কয় ধরনের আছে। হ্যাঁ, আমরা আমরা যদি একটু সিম্পল ভাবে দেখি, যেমন H2O। ঠিক আছে, এটা হচ্ছে যে একটা যৌগ। তাহলে আমরা যদি এটাকে এর গঠনটা দেখি যে কিভাবে গঠিত হইল, এইভাবে। ঠিক আছে, H2O। তাহলে এই যে এটাকে আমরা যদি এর গাঠনিক সংকেত, আমরা গতদিন পড়েছিলাম যে গাঠনিক সংকেত কি, তারপর হচ্ছে যে আপনার আণবিক সংকেত কি, স্থূল সংকেত কি। এটা হলো সে ওয়াটারের সংকেত, এর গাঠনিক সংকেত হলো এটা। ঠিক আছে। এই গাঠনিক সংকেত সংকেত যখন আমরা দেখব, তখন গাঠনিক সংকেত দেখলেই আমরা বুঝতে পারবো যে আসলে এখানে কি ধরনের বন্ধন আছে। ঠিক আছে। তো এই যে একটা সিম্পল কথা আপনাদেরকে বলি, যদি একটা বন্ধন হয় এরকম, বন্ধনকে এভাবে একটা লাইন দিয়ে, রেখা দ্বারা প্রকাশ করা হয়। এই একটা রেখা সমান দুইটা ইলেকট্রন, এই একটা রেখা সমান দুইটা ইলেকট্রন। ঠিক আছে। তাহলে এইখানে যদি আমরা কল্পনা করি অক্সিজেনের, পানির মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন, এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ধনটা, একটা সিঙ্গেল বন্ধন আছে, এই একটা সিঙ্গেল বন্ধন সমান আমরা বলতে পারি এখানে দুইটা ইলেকট্রন আছে। ঠিক আছে। এইখানেও দেখেন, এ একটা অক্সিজেন, এ একটা অক্সিজেন, হাইড্রোজেন, এই এই দুইটার মধ্যে একটা বন্ধন, এই একটা বন্ধন সমান সমান দুইটা ইলেকট্রন। দুঃখিত। তাহলে খেয়াল করুন যে একটা বন্ধন যদি হয়, সেখানে একটা বন্ধন সমান সমান দুইটা ইলেকট্রন। আচ্ছা,
ডিয়ার পার্টিসিপেন্টস, এবার আমরা দেখব যে রাসায়নিক বন্ধন কয় প্রকার। ঠিক আছে, আমরা একটু দেখি যে রাসায়নিক বন্ধন কয় প্রকার। রাসায়নিক বন্ধন হলো দুই প্রকার, তিন প্রকার, মূলত তিন প্রকার। কিন্তু প্রধানত আমরা যদি বলি, আপনার হচ্ছে যে প্রধানত হলো হচ্ছে যে আয়নিক বন্ধন আর হচ্ছে যে সমযোজী বন্ধন। ঠিক আছে, ডিয়ার পার্টিসিপেন্টস, একটু খেয়াল করুন যে আয়নিক বন্ধন, এই যে আয়নিক বন্ধন, আর একটা আছে সমযোজী বন্ধন, সমযোজী। দেখেন এখানে সমযোজী বন্ধন, এখানে একটা টার্মের সাথে আপনার হচ্ছে মিল পাওয়া যাচ্ছে না, যে সমযোজী বন্ধন, তাহলে সমান যোজনী ইলেকট্রন তারা শেয়ার করবে, করে শেয়ারিং এর মাধ্যমে হয় সমযোজী বন্ধন। আমরা প্রথমে পড়বো হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনটা কিভাবে হয় ডিটেলসে পড়বো, কারণ এগুলা থেকে কিন্তু একদম রসায়নের বেসিক, ঠিক আছে, এগুলা থেকে কিন্তু আপনাদের আহ, এই এমসিকিউ কোশ্চেন আসতে পারে, বা রিটেন যদি আসে তাও কিন্তু এগুলা থেকে আপনি অ্যান্সার করতে পারবেন, যদি আপনি বেসিকটা যদি জানতে পারেন বা বুঝতে পারেন। ঠিক আছে, আমরা সেই বেসিক নিয়ে কাজ করি বা কাজ করব, তারপর আপনি কিভাবে লিখতে হবে আপনি সেটা লিখতে পারবেন। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার, বোঝা যাচ্ছে কিনা অবশ্যই বলবেন। জি, একজন উত্তর দিয়েছেন যে ইলেকট্রন প্রোটন নিউট্রন, জি, একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে স্থায়ী স্থায়ী মৌলিক কণিকা হিসাবে। আচ্ছা, আণবিক বন্ধন কিভাবে হয়? আণবিক বন্ধন হচ্ছে যে এ আর বি দুইটা লেটার, তাই না? ঠিক আছে, এ যদি, একটু লিখবেন, খাতায় লিখবেন, এ যদি ধাতব মৌল হয়, ধাতব মৌল, ধাতব ধাতব মৌল, এই ধাতব মৌল যদি হয়, আর বি যদি অধাতব মৌল হয়, অধাতব মৌল। ঠিক আছে, এই ধাতব মৌল আর অধাতব মৌল, এই ধাতব মৌল যেমন এখানে উল্লেখ করা আছে, দেখেন সোডিয়াম, সাধারণত ধাতব মৌল হয় সেগুলোই যেই মৌলের নামের শেষে আম যুক্ত আছে। ঠিক আছে, আম যুক্ত আছে, সেগুলাকে বলা হয় ধাতব মৌল। ঠিক আছে, আপনারা দুই একটা যদি আপনাদের পরিচিত থাকে, ঠিক আছে, একটু বলেন তো। আপনার হচ্ছে যে ধাতব মৌল, যেমন এখানে সোডিয়াম দেওয়া আছে, অনেকেই বলতে পারেন Mg। আপনাদের পড়া দেওয়া ছিল যে প্রতীকগুলা, যে একটা অ্যাটম বা একটা পরমাণুকে যেভাবে যেই সংক্ষিপ্ত সংকেত দিয়ে প্রকাশ করা হয় সেগুলো মুখস্থ করার কথা ছিল, যে 1 থেকে 30 পর্যন্ত অ্যাটম গুলা একটু মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে? তাদের সিম্বল গুলা। ঠিক আছে, সিম্বল গুলা ছিল যে ল্যাটিন নাম অথবা ইংরেজি নামের প্রথম এক অক্ষর অথবা প্রথম দুইটা অক্ষর হতে পারে, অথবা ল্যাটিন নামের প্রথম অক্ষর অথবা দুইটা অক্ষর। যেমন সোডিয়াম, এখানে আমি যেটা লিখেছি সেটার নাম কি? ম্যাগনেসিয়াম। তারপর কে তে যেটা বলা হয় পটাশিয়াম। ঠিক আছে, এগুলো সব ধাতব মৌল। এরকম ধাতব মৌল আর অধাতব মৌল যেটা, সেটা হচ্ছে যে আপনারা জানেন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আপনারা যে যৌগ মূলকগুলো দেখেছিলেন ওখানে দেখবেন যে অধাতব মৌল, যেমন অক্সিজেন অধাতব মৌল। ঠিক আছে, সাধারণত অধাতব মৌল কোনগুলো হয়? সাধারণত যেগুলো গ্যাসীয় হয়। ঠিক আছে, গ্যাসীয় পদার্থগুলো ম্যাক্সিমামই হচ্ছে যে অধাতব মৌল থেকে এসেছে। আর ধাতব মৌল যেগুলো যেগুলো একটু কঠিন জাতীয় পদার্থ, সেগুলা ধাতব মৌল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আয়নিক বন্ধন যখন হবে, সে আয়নিক বন্ধন হবে দুইটা মৌলের পরমাণুর মধ্যে। একটা কি বললাম? একটা বলেছি সেটা হচ্ছে ধাতব মৌল, আর একটি যেটা বলেছি সেটা হচ্ছে অধাতব মৌল। ঠিক আছে, এখন এই যে একটা ধাতব মৌল আর অধাতব মৌল, এই দুইটার মধ্যে যে বন্ধনটা তৈরি হবে সেটা হবে আয়নিক বন্ধন। সেটা হবে কি বন্ধন? সেটা হবে আয়নিক বন্ধন। এবং এদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হয়। ঠিক আছে, সেই বলের নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এটা কিন্তু পরীক্ষায় অনেক মানে অনেক ক্ষেত্রেই আসে, যে যেগুলো আয়নিক বন্ধন তাদের মধ্যে তো একটা আকর্ষণ বলের মাধ্যমে তো তারা যুক্ত আছে। ঠিক আছে, আপনি যদি আপনার বন্ধুর সাথে বন্ধুত্ব হয়,
তাহলে আপনার বন্ধুত্বের কারণেই কিন্তু আপনাদের বন্ধনটা টিকে আছে, তাই না? এই যে বল, একটা নির্দিষ্ট শক্তি বলে কিন্তু যুক্ত আছে। ঠিক আছে, সেই বলটার নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এবং স্থির বৈদ্যুতিক আকর্ষণ আপনি তখনই দেখবেন যখন পজিটিভ আর নেগেটিভ চার্জ, পজিটিভ আর নেগেটিভ চার্জ যখন তৈরি হবে, কমপ্লিটলি পজিটিভ কমপ্লিটলি নেগেটিভ এরকম চার্জ যদি থাকে কখনো তৈরি হয়, সেখানে একদম চোখ কান বন্ধ করে আপনি লিখে দিতে পারেন সেখানে যে বৈদ্যুতিক আকর্ষণ বল আছে সেটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। কি বললাম? সেখানে যে আকর্ষণ বলটা আছে সেটা হবে কি? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। ঠিক আছে? আপনি যেখানেই ফিজিক্সে হোক, কেমিস্ট্রিতে হোক, যেখানেই এরকম পজিটিভ আর নেগেটিভ আপনি চার্জ দেখবেন, নট পার্শিয়াল, সেটা অবশ্যই এরকম 100% আপনার হচ্ছে যে পজিটিভ এবং নেগেটিভ চার্জ যদি হয়, সেখানে আপনি ধরে নিতে পারেন সেখানে যে আকর্ষণ বল থাকবে সেটা হচ্ছে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এটা কিন্তু পরীক্ষায় অনেক আসে, আপনারা কিন্তু নোট রাখবেন। এখন আমরা দেখব যে পজিটিভ এবং নেগেটিভ যে চার্জ হয়ে তারা যে বন্ধন তৈরি করছে সেটা আমরা দেখব কিভাবে হয়। তাহলে প্রথম শর্ত আমি বলেছি কি, আয়নিক বন্ধন হওয়ার জন্য সেটা ধাতব মৌল হতে হবে এবং অধাতব মৌল হতে হবে। 2 নাম্বার কন্ডিশন কি? এখানে যে দুইটা মৌল যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করছে সেখানে তৈরি হচ্ছে কি ধরনের আকর্ষণ বল তৈরি হচ্ছে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল তৈরি হচ্ছে। এবং আমি আরেকটা কথা বলেছি, যেখানেই ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ তৈরি হবে, পজিটিভ এবং নেগেটিভ চার্জ তৈরি হবে মৌলের, সেটা হয় আপনার সেখানেই কিন্তু এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল তৈরি হয়। এবং এই বলটা, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, অন্যান্য যে যৌগ আছে বা বন্ধন আছে সবগুলোর মধ্যে কিন্তু শক্তিশালী বন্ধন। ঠিক আছে, আয়নিক বন্ধনটা অন্যান্য যে বন্ধনগুলো আছে তার থেকে এটি শক্তিশালী বন্ধন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে বা বুঝতে পারছেন আমার পড়াটা? আপনারা একটু খেয়াল করবেন। তাহলে আমরা গতদিন বলেছিলাম যে একটা যোগ অ্যাটম, হ্যাঁ, যেমন আমি যদি বলি যে সোডিয়াম আর ক্লোরিন, তারা কেন বন্ধনে আবদ্ধ হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে? কেউ বলতে পারবেন যে অ্যাটম গুলো কেন তারা হচ্ছে যে যৌগ গঠন করে? কেউ কি বলতে পারবেন? খুব সহজ কিন্তু একটা মানে ইয়ে কোশ্চিনটা। কেউ কি বলতে পারবেন যে কেন যৌগ গঠন করে? সেটা হচ্ছে যে খুব সহজ। আমরা যদি ন্যাচারের কথা চিন্তা করি, ন্যাচারের কথা যদি চিন্তা করি ন্যাচারের কথা যদি চিন্তা করি, আমরা কি করি? আমাদের আহ আমরা আমাদের কি করি, আমাদের টার্গেট থাকে না? আমরা কেউ কে আমরা বিসিএস ক্যাডার হতে চাই, তাই না? আমাদের সবার জীবনের লক্ষ্য আছে। ঠিক আছে, কেউ বিয়ে শাদী করে মানে করতে চায়। ঠিক আছে, যেটাই হোক, আমাদের একটা টার্গেট আছে এবং আমরা টার্গেটটা কিভাবে ফলো করি? যে না, আমি ওই টার্গেট আমি পৌঁছাতে পারলে আমি শান্তিতে থাকবো বা হ্যাপি থাকবো, তাই না? তো সেক্ষেত্রে কেমিস্ট্রির মধ্যেও তাই, যে তারা সিঙ্গেল অবস্থায় যখন থাকে তারা কিন্তু সেখানে স্ট্যাবিলিটিটা সেরকম থাকে না। যখন তারা যৌগে রূপান্তর হয়, সেই যৌগের যে স্ট্যাবিলিটিটা বা স্থায়িত্ব, হ্যাঁ, স্থিতিশীলতা, সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তাহলে কে না স্থিতিশীল অবস্থায় যেতে চায় না বলেন? সবাই কিন্তু স্থিতিশীল অবস্থায় যেতে চায়। হ্যাঁ, আমরা একটা জব পাবো, সেই জবের বেতন আসবে, স্যালারি আসবে, সেটা দিয়ে আমরা সুখে শান্তিতে থাকবো, তাই না? এটা আমাদের ন্যাচারাল ফেনোমেনা। ঠিক একই ভাবে কেমিস্ট্রির মধ্যেও তাই, যে তারা যেভাবে হোক তারা একটা স্থিতিশীল স্টেটে যেতে চায়। হ্যাঁ, অর্থাৎ তারা তাদের মধ্যে একটা বন্ধন গঠন করে তারা কিন্তু স্থিতিশীল স্টেটে যাচ্ছে। এজন্যই তারা অ্যাটম গুলো কিন্তু তারা কি করে, যৌগ গঠন করে। ঠিক আছে, আমরা একটু দেখি কিভাবে তারা স্থিতিশীল স্টেটে যাচ্ছে। তাহলে যে কোনো বন্ধন যে তৈরি হচ্ছে, তারা কি করতেছে? একটা স্থিতিশীল স্টেট তারা তৈরি করছে, এটা একটু খেয়াল রাখতে হবে। এখন আমি দেখাবো, দেখেন এখানে সোডিয়ামটা, এটা কি কোনো চার্জ যুক্ত সোডিয়াম? এখানে শুধু Na না, এখানে শুধু Cl না, এটা শুধু Na আর এটা হচ্ছে Cl, দ্যাট মিন্স এখানে কোনো চার্জ নাই। হ্যাঁ, একটু যদি ইলেকট্রন বিন্যাসটা আপনারা দেখেন, তাহলে দেখেন যে এখানে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কি হচ্ছে, যে একটা মাত্র ইলেকট্রন আছে। সে কোনো কারণে যদি সেই ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে, দ্যাট মিন্স এই যে ইলেকট্রনটা যদি ছেড়ে দেয়, সে কিন্তু এই ইলেকট্রন কনফিগারেশনটা সে লাভ করতেছে। ঠিক আছে, এই ইলেকট্রনিক কনফিগারেশনটা লাভ করতেছে। আপনি একটু খেয়াল করেন যে এখানে কিন্তু এইটার ইলেকট্রনিক কনফিগারেশন, দ্যাট মিন্স এখানে দেখেন দুইটা দুইটা করে ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন এখানে?
10টা। আর এখানে আপনি যদি হিসাব করেন এখানে আছে 11টা। দ্যাট মিন্স একটা ইলেকট্রন চলে গেলে এই যে সোডিয়াম আয়ন, এটা কিন্তু সোডিয়াম প্লাস হয়ে গেল, পজিটিভ। আস্তে আস্তে শিখাবো যাতে এটা আপনার দীর্ঘদিন আপনার মাথায় থাকে। ঠিক আছে, আপনার একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে এই যে স্থিতিশীলতা যে আহ, আহ, স্থিতিশীলতা যে হচ্ছে, সেটা আমরা দেখব যে এই যে সোডিয়াম আয়ন, কয়েকটা টার্ম কিন্তু খুবই মানে বারবার রিপিট হবে এবং এটাই কিন্তু মাথায় রাখতে হবে। এই যে সোডিয়াম আয়নটা হচ্ছে, এর সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে দেখেন তো? 8টি ইলেকট্রন আছে। আমরা গতদিন বলেছিলাম যে সবাই কিন্তু নিষ্ক্রিয় গ্যাস 6টা। ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, প্রোটন, ক্রিপ্টন, জেনন, রেডন, 6টা নিষ্ক্রিয় গ্যাস আছে। দ্যাট মিন সবাই কিন্তু এরকম চায় যে আমার সর্বশক্তি স্তরে, সর্ব সর্ব বহিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকুক অথবা 2টা ইলেকট্রন থাকুক। এই কাঠামোটা সবাই কিন্তু পেতে চায়। ঠিক আছে, যেমন এই যে সোডিয়াম প্লাস, এখানে দেখেন 8টা ইলেকট্রন আছে। সো সোডিয়াম প্লাস যখন আছে, সেখানে কিন্তু সেই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো কিন্তু সে অর্জন করছে। এই জন্য সে কিন্তু স্থিতিশীল হয়ে গেল। এখন এই যে ইলেকট্রনটা, যে ইলেকট্রনটা সে ছাড়লো, এখানে যে ছাড়লো, তাহলে কেউ না কেউ তো সেই ইলেকট্রনটা গ্রহণ করবে, তাই না? সেই ইলেকট্রনটা নিয়ে নিয়েছে কে দেখেন? ক্লোরিন। ক্লোরিন সেই ইলেকট্রনটা নিয়ে তার যে সর্বশেষ শক্তি স্তরে দেখেন 7টা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, এখানে 2টা, ঠিক আছে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? হ্যাঁ, এখানে দেখেন 2টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন, সরি 7টা ইলেকট্রন আছে। আর এই যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন আসলো, এসে এখানে দেখেন ক্লোরিন মাইনাস যেটা, এখানে দেখেন 8টা ইলেকট্রন হয়ে গেছে। সো ক্লোরাইড যেটা, সেও কিন্তু অষ্টক পূর্ণ করেছে। সোডিয়াম প্লাস যেটা, সেটাও কিন্তু অষ্টক পূর্ণ করেছে। এই যে পজিটিভ সোডিয়াম প্লাস আর সিএল মাইনাস হলো, এটা কিন্তু 100% পজিটিভ, এখানে কিন্তু 100% নেগেটিভ। সো যেটা বলছিলাম যে দুইটা অ্যাটম যখন 100% পজিটিভ আয়ন হলো, 100% নেগেটিভ আয়ন হলো, তখন এই যে পজিটিভ আর নেগেটিভের মধ্যে আমরা জানি, ন্যাচারালি জানি যে পজিটিভ আর নেগেটিভ সবসময় কি হয়, একে অপরকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ বল, এটা কিন্তু সবচাইতে দৃঢ় এবং সবচাইতে বেশি আকর্ষণ বলটা। ঠিক আছে, তো সেই আকর্ষণ বলটা নাম যেটা বললাম, সেই আকর্ষণ বলের নাম আমরা কি বলেছি বলেন তো? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তো আপনাকে মাথায় রাখতে হবে যে পজিটিভ আর নেগেটিভ আয়ন কিভাবে তৈরি হচ্ছে। আমরা দেখলাম যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে, এদিকে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস হয়েছে। ঠিক আছে, এটা কেন হয়েছে আমরা গতদিন কিন্তু আমরা বলেছি। আপনারা কেউ যদি এটা বুঝতে না পারেন অবশ্যই আমাকে বলবেন, আমি কিন্তু ডিটেলস আবার বলবো। যেহেতু আমাদের এখনো পেইড ক্লাস শুরু হয়নি, আমরা যেহেতু ফ্রি ক্লাস দিচ্ছি, আমরা একদম বেসিকটা ধরে ধরে আমরা 2টা টপিক পড়বো, কিন্তু সেটা যেন আমরা বুঝতে পারি। হ্যাঁ, আমরা আস্তে আস্তে প্রিপারেশনটা নিব, আমরা তড়িৎ গতিতে প্রিপারেশন নিব না। আর কারণটা কি? কারণ হচ্ছে আমরা আস্তে আস্তে যদি বেসিকটা ক্লিয়ার করি, এরপরে আপনার নতুন একটা কম্পাউন্ড আসলে আপনি নিজেই পারবেন যে না, এখানে কি বল তৈরি হচ্ছে বা কি আকর্ষণ বল তৈরি হচ্ছে, সেটা আপনার নিজেই বের করতে পারবেন। আমি বুঝাইতে পারছি কিনা আপনারা একটু জানাবেন। তাহলে এখানে আমরা দেখলাম কি, যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হচ্ছে, আর সিএল একটা ইলেকট্রন ত্যাগ করে গ্রহণ করে সিএল মাইনাস হচ্ছে। তাহলে একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন, এই 2টা আয়নের মধ্যে যে আকর্ষণ বলটি, সেটাই হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে আমরা যদি আয়নিক বন্ধনের সংজ্ঞাটা খেয়াল করি, একদম সিম্পল। দেখেন, একটি ধাতব মৌল ইলেকট্রন ত্যাগ করছে এবং একটি অধাতব মৌলের পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করছে, করে ধাতব মৌল ধনাত্মক আয়নে রূপান্তর হচ্ছে, অধাতব অর্থাৎ অধাতব মৌলটি ঋণাত্মক আয়নে বা নেগেটিভ আয়নে রূপান্তর হচ্ছে। এই পজিটিভ আয়ন, এই নেগেটিভ আয়নের মধ্যবর্তী যে আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধন তৈরি হয়, সেই বন্ধনের নাম হচ্ছে আপনার আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন মানে কি? 2টা আয়নের মধ্যে বন্ধন, সেটা হচ্ছে আয়নিক বন্ধন।
আচ্ছা, আরেকটি বলেছি যে এই যে বন্ধন তৈরি হলো, এই বন্ধন তৈরির যে মধ্যবর্তী আকর্ষণ বল, সেই বলটার নাম কি? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। কারণ হচ্ছে কি, একটা পজিটিভ একটা নেগেটিভের মধ্যে যে আকর্ষণ বলটা হয়, সেটা সবসময় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। ঠিক আছে, আমাদের বুঝাতে পেরেছি কিনা দেখেন। এরপরে হ্যাঁ, আপনারা একটু মেসেজ দিবেন যে আপনারা আয়নিক বন্ধনের সংজ্ঞাটি বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, যদি বুঝতে পারেন তাহলে তো ভালো, আর না বুঝতে পারলে অবশ্যই শেয়ার করবেন। জি, মাহফুজ ভাই আপনি বলেছেন যে স্টেবিলিটি হাই করার জন্য। ইয়েস, আমরা সবাই ন্যাচারালি জিনিসটা আমরা যদি কল্পনা করি যে আমরা ন্যাচারালি যে একটা স্টেবল স্টেটে যাওয়ার জন্য কিন্তু আমরা স্ট্রাগল করি, ঠিক অ্যাটম গুলো বা মৌলগুলো তাই, যে তারা কিন্তু একটা স্টেবল স্টেটে যাওয়ার জন্যই তারা কিন্তু এখানে হচ্ছে যে আহ ইয়ে করে থাকে, যৌগ গঠন করে থাকে বা ইয়ে করে। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড, এখানে দেখেন আমরা বলেছি যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, এদের নামটা একটু চেঞ্জ হয়ে যায়। এটার নাম সোডিয়াম প্লাস মানে হচ্ছে যে সোডিয়াম ক্যাটায়ন, আর এটা হচ্ছে যে ক্লোরাইড, এটা হচ্ছে যে অ্যানায়ন। যেটা নেগেটিভ আয়ন যুক্ত সেটাকে বলা হয় অ্যানায়ন। ঠিক আছে, আমরা যদি একটু খেয়াল করি যে সোডিয়ামকে আমরা বলছি ক্যাটায়ন, আর একে বলছি অ্যানায়ন। দেখেন, আমি এখানে একটু বলে নিই যে একটু বলে নিই, সেটা হচ্ছে আমরা একটু আগে বললাম না ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়ন হলো পজিটিভ আয়ন, যেটা সেটাকে বলা হয় ক্যাটায়ন। এই পজিটিভ আয়নটা কিভাবে হচ্ছে? এই পজিটিভ আয়নটা হচ্ছে কি, তার সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রনটি সেটা যখন ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, তখন সে পজিটিভ আয়ন তৈরি হচ্ছে। এর কারণটা কি? কারণ হচ্ছে যে একটা নিরপেক্ষ অ্যাটমের মধ্যে যে কয়টি ইলেকট্রন থাকে, ঠিক সমান সংখ্যক প্রোটন কিন্তু, প্রোটনের সংখ্যা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে। যখন একটা ইলেকট্রন চলে যায় তখন একটা প্রোটনের আধিক্যতা বেড়ে যায়, সেজন্য এটাকে পজিটিভ আকারে দেওয়া হয়। অপরদিকে অধাতবের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, এখানে 17টা ইলেকট্রন বাইরে আছে আর ভিতরে আছে 17টা প্রোটন। ঠিক যখন বাইরে থেকে কোনো একটা ইলেকট্রন যখন এখানে অ্যাড হচ্ছে শক্তি স্তরে, তখন কি এর ইলেকট্রন সংখ্যা একটা বেড়ে যাচ্ছে। এই জন্য বাইরে ইলেকট্রনের সংখ্যা দাঁড়াচ্ছে 18টি, আর নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা দাঁড়াচ্ছে 17টি ক্লোরিনের ক্ষেত্রে। এই জন্য এই ইলেকট্রন নেগেটিভ চার্জটা যাওয়ার কারণে সেটা হচ্ছে ক্লোরাইডটা মাইনাস হচ্ছে। এজন্য এটাকে অ্যানায়ন বলে। এটার আর একটা নাম হচ্ছে ক্যাটায়ন বলে, সোডিয়াম ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। 2 নাম্বার বৈশিষ্ট্য যেটা দেখেন, একটু খেয়াল করেন, উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। কেন এটার উচ্চ বলেন তো? কেউ কি বলতে পারবেন কেন এটা উচ্চ? এর উচ্চ হওয়ার কারণ আমরা একটু আগেই বলেছি যে এদের মধ্যে যেহেতু একদম স্ট্রং ফোর্স কাজ করছে, যেটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করতেছে, সো এটাকে গলাইতে বা ফুটাইতে গেলে তো আপনার প্রচুর শক্তির প্রয়োজন হবে। কারণ হচ্ছে যে এ খুব স্টেবল। এখন আপনি মনে করেন আপনার বন্ধুকে খুব ভালোবাসেন, অবশ্যই আপনাদের কোনো বিনিময়ের কারণেই তো ভালোবাসাটা তৈরি হয়েছে, বন্ধনটা স্ট্রং হয়েছে। তাহলে আপনাদের যে দুই বন্ধুর যদি বন্ধনটা ভাঙতে আপনার বেশি শক্তি প্রয়োজন হবে না? অর্থাৎ যেই বন্ধনটি যত স্থিতিশীল, সেইটাকে ভাঙতে বা গলাইতে তত বেশি শক্তি প্রয়োজন হবে। এই জন্য আমি বলছি, যেহেতু আয়নিক বন্ধন মানে খুবই স্টেবল, খুবই যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল যেহেতু এখানে কাজ করছে, সুতরাং এটাকে ভাঙতে গেলে আপনাকে বেশি শক্তির প্রয়োজন হবে। ঠিক আছে, 3 নাম্বার যে বৈশিষ্ট্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আহ, আমরা যে মানে ইয়ার ইলেকট্রিসিটি যে প্রবাহ হয়, হ্যাঁ, ইলেকট্রিসিটি যে প্রবাহ হয়, ইলেকট্রিসিটি হয় কিসের মাধ্যমে? বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে। সেই বৈদ্যুতিক তারটি কি ধাতব না ধাতব? অর্থাৎ সকল ধাতব মৌল কি করে? সব ধাতব মৌল ইলেকট্রিসিটি পরিবহন করে। এই জন্য বলা হয় সকল ধাতব মৌল, আমরা একটু আগে দেখছি ধাতব মৌল থেকে আপনার আয়নিক যৌগ গঠন হচ্ছে। সব ধাতব মৌল কি করে?
ইলেকট্রিসিটি তারা নিজেরাই প্রবাহিত করতে পারে। এই জন্য বলা হয় ধাতব মৌল হচ্ছে যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ পরিবাহী বলে। ঠিক আছে? কারণ কি, তাদের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন করে। একদম সিম্পল। আপনার কাছে যদি একটা লোহা থাকে, আপনি যদি ওই ইলেকট্রিসিটির যে কানেকশন সেখানে যদি দিয়ে থাকেন, তাহলে আপনি ওখানে হাত দিলে কি করবে? আপনাকে কারেন্টে ধরবে, তাই না? এর মানে কি, তার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে। ঠিক একই ভাবে এখানে দেখেন, আয়নিক বন্ধনে আবদ্ধ যেসব যৌগ আছে তারাও হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। কিন্তু এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে টার্ম আপনাকে মনে রাখতে হবে। সেটি হচ্ছে যে সেটা যদি কঠিন অবস্থায় থাকে তাহলে কিন্তু তারা বিদ্যুৎ পরিবহন করবে না। ঠিক আছে? কিন্তু ধাতব মৌলগুলো কি ছিল? ধাতব মৌল হচ্ছে যে সেটা এই কঠিন অবস্থায় কিন্তু ইলেকট্রিসিটি পরিবহন করে। আপনারা খেয়াল করবেন। ঠিক আছে? তো আর যৌগের ক্ষেত্রে অর্থাৎ আয়নিক বন্ধনে আবদ্ধ, যেমন সোডিয়াম ক্লোরাইড, আপনি যদি সোডিয়াম ক্লোরাইড এমনি বাড়িতে যে সোডিয়াম ক্লোরাইড আছে, সেখানে যদি কোনো ওয়াটার না থাকে, আপনি দিবেন সেখানে ইলেকট্রিসিটির কানেকশন দিবেন, ইলেকট্রিসিটি মানে পাস করবে না। কিন্তু যদি সোডিয়াম ক্লোরাইডকে যদি আপনি দ্রবীভূত করেন ওয়াটারের মধ্যে, সেই ওয়াটারের মধ্যে আপনি দিবেন, দেখবেন যে সেরকম বিদ্যুৎ পরিবহন করবে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে আয়নিক বন্ধনে আবদ্ধ যেসব যৌগ আছে তারা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। এগুলো কিন্তু কোশ্চিন আসতে পারে যে নিচের কোন যৌগটি বিদ্যুৎ পরিবাহী। সেক্ষেত্রে আপনার এখানে আসতে পারে সোডিয়াম ক্লোরাইড দিল, এরকম সোডিয়াম ক্লোরাইড এস, দ্যাট মিনস সোডিয়াম ক্লোরাইড সলিড, আর সোডিয়াম ক্লোরাইড এ কিউ, দ্যাট মিনস হচ্ছে অ্যাকুয়াস সলিউশন। সেক্ষেত্রে আপনার এটা হবে বিদ্যুৎ অপরিবাহী, বিদ্যুৎ পরিবহন করবে না, আর এটা কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে। ঠিক আছে? এভাবে তিনটা বৈশিষ্ট্য আয়নিক বন্ধনের, তিনটা বন্ধনের বৈশিষ্ট্য তিনটি, সেটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন গঠন করে। সেটা কিভাবে? কেউ ইলেকট্রন ত্যাগ করে সেটা পজিটিভ আয়ন তৈরি হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়ন তৈরি হচ্ছে। এই পজিটিভ এবং নেগেটিভ আয়ন মিলে যে মানে বন্ধনটা তৈরি করছে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। এবং এই আয়নিক বন্ধনটি সবচেয়ে শক্তিশালী। ঠিক আছে? যার জন্য এদের বন্ধনটা খুবই স্থিতিশীল, খুবই স্থিতিশীল। এবং স্থিতিশীল হওয়ার কারণে এটাকে গলাইতে বেশি শক্তির প্রয়োজন, ফুটাইতে আরো বেশি শক্তির প্রয়োজন হবে। ঠিক আছে? আর একটা জিনিস আমরা পড়েছি বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে, এই আয়নিক যৌগগুলো যদি তরল অবস্থায় থাকে বা দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে তারা বিদ্যুৎ পরিবহন করবে। আর যদি এটা কঠিন অবস্থায় থাকে তাহলে কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে না। একদম সিম্পল। এই কথাগুলো আপনারা বুঝেছেন কি না একটু বলবেন। যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই সেটা শেয়ার করবেন যে না আমি বুঝতে পারি না, একটু চ্যাট বক্সে আপনারা রিপ্লাই দিবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটি আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের যারা পার্টিসিপেন্টস এখানে আছেন, হ্যাঁ, আপনারা একটু বলে রাখি, যেহেতু এটা ফ্রি ক্লাস, সো এইখানে মূলত আহ, সকল পরীক্ষার সিলেবাসটা এখানে ইনক্লুডেড। এখানে বিসিএস বলেন, এনটিআরসি বলেন, প্রাইমারি বলেন, সব জায়গাতেই এই বেসিক জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চিন আসে। আপনারা হয়তো বা বুঝতে পারছেন না, মনে হচ্ছে যে এটা বিসিএস বিসিএস এর জন্য। নো, এটা বিসিএস ছাড়াও কিন্তু অন্য পরীক্ষাগুলোতে কিন্তু এগুলো আসবে। একদম ছোট ছোট কোশ্চেন, আপনি কিন্তু একদম নির্ভুল ভাবে অ্যান্সার দিতে পারবেন। ঠিক আছে? তো আপনারা খেয়াল করবেন এটা, যে বেসিক জিনিসটা আমি পড়াচ্ছি এই জন্য। ঠিক আছে? আমাদের যখন ফুললি ক্লাসটা শুরু হবে তখন আমরা কিন্তু যেইটার মানে যে যে পরীক্ষার যেই সিলেবাস, সেই সিলেবাস এবং সেই ব্যাচের জন্য সেইভাবে আমরা ক্লাসগুলো আপনাদেরকে ক্লাস নিব আর কি। তো সেই জন্য আমরা বলবো যে আপনারা আমাদের সঙ্গেই থাকুন, ক্লাসগুলো দেখুন, আপনাদের কেমন লাগছে আপনারা যাচাই করুন, এবং আপনাদের যে গুরুত্ব মানে মূল্যবান ফিডব্যাক যেগুলো আছে সেগুলো আপনার আমাদেরকে শেয়ার করবেন আশা করছি। তো যাই হোক, আমরা চলে যাই। এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে যে আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তি আমরা মানে ওইভাবে বলবো না, যেহেতু আপনাকে বলেছি যে এইখানে আয়নিত হচ্ছে, দুই ধরনের আয়ন তৈরি হচ্ছে এখানে, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে? তো এই যে আয়নীকরণ, আয়নে যে রূপান্তর হচ্ছে, সেটা তো আর এমনি এমনি হবে না।
একটা এই যে ইলেকট্রন যে সোডিয়াম থেকে চলে যাচ্ছে, সেটা তো এমনি এমনি হবে না। ঠিক আছে, এই যে ইলেকট্রনটা এখান থেকে যে এখানে যাচ্ছে, সেজন্য কিন্তু এখানে কিছু এনার্জি কি করতে হবে, এখানে অ্যাপ্লাই করতে হবে। সোডিয়ামের এখানে কিছু এনার্জি অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেই কতটুকু এনার্জি অ্যাপ্লাই করতে হচ্ছে, সেটা হচ্ছে যে আয়নীকরণ, মানে আয়নীকরণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। একদম সিম্পল। অর্থাৎ সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হওয়ার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে, সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন যে যত ইজিলি আপনার হচ্ছে ইলেকট্রনটা দিবে, এটা ডিপেন্ড করে সেই অ্যাটমের ইলেকট্রনিক বিন্যাসের উপরে। ঠিক আছে, যে সহজেই নিষ্ক্রিয় গ্যাস সমূহের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে, তার জন্য আয়নীকরণ শক্তিটা কম। আর কেউ যদি এটা পেতে বা বেশি শক্তির প্রয়োজন, মানে সময় লাগে, যেমন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম 3+ হয়, দ্যাট মিনস কি, তিনটা ইলেকট্রন সে কিন্তু ত্যাগ করে সে কিন্তু অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে, তিনটা ইলেকট্রন। তিনটা ইলেকট্রন ছাড়তে তার বেশি শক্তি প্রয়োজন হবে, এই জন্য এর আয়নীকরণ শক্তিটা বেশি। সোডিয়ামের আয়নীকরণ শক্তি কম। সো একদম সিম্পল, যে আমি যদি সহজেই জব পেয়ে যাই, হ্যাঁ, আপনি যদি মনে করেন যে একটা জবের ইন্টারভিউ দিলেন, সার্কুলার হলো, আপনি একটা জব অ্যাপ্লাই করলেন, করে 1,000 টাকা খরচ করে আপনার হচ্ছে একটা জব হয়ে গেল। ঠিক আছে, কিন্তু কারো হচ্ছে কি 5টা জব করতে 5,000 টাকা লাগতেছে, 5টা জবের অ্যাপ্লিকেশন করে দেন হচ্ছে সাকসেসফুল হচ্ছে। ব্যাপারটা হলো এরকম, যে যে যত ইজিলি ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রনিক কনফিগারেশন, দ্যাট মিনস হচ্ছে আপনার জব পাওয়া মানে হচ্ছে সেটা আপনি স্থিতিশীল অবস্থায় যাচ্ছেন। ঠিক আছে, সেরকম একটা আয়ন তৈরি হচ্ছে, সেই ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন, যে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বা 2টা ইলেকট্রন হচ্ছে। এই অবস্থায় যেতে যে যত সহজেই ইলেকট্রনটা ত্যাগ করে এখানে যেতে পারবে, তার আয়নীকরণ শক্তিটা কম। আর যেটাতে বেশি এরকম 3টা 4টা ইলেকট্রন বা 2টা ইলেকট্রন ত্যাগ করতে হচ্ছে, সেক্ষেত্রে তার আয়নীকরণ শক্তিটা একটু বেশি হবে। একদম সিম্পল। তো অবশ্যই সেটা আপনারা দেখবেন যে এরপরে দেখেন আর একটা বন্ধন আছে আমাদের, সেটা হচ্ছে যে কি, সেটা হলো, আমরা সেটা দেখবো একটু, যে সমযোজী বন্ধন। ঠিক আছে, সমযোজী বন্ধন আপনারা একটু খেয়াল করেন, আমাদের আয়নীকরণ বা আয়নিক বন্ধন আমাদের পড়া শেষ। ঠিক আছে, কেউ যদি না বুঝেন অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, সমযোজী বন্ধন এখানে একটু দেখেন, আমরা এই দুইটা জিনিসই পড়বো আজকে। ঠিক আছে, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনটা কি? সমযোজী বন্ধন হলো, এখানেই বোঝা যাচ্ছে সমান যোজনী, সমান যোজনী, সমযোজী মানে হচ্ছে যে সমান, সমান যোজনী, সমান যোজনী, অর্থাৎ সমযোজী মানে হচ্ছে সমান যোজনী বা সমান ইলেকট্রন তারা দুজনেই দিবে। এর আগে দেখলাম কি, একজন ডোনেট করেছে, সোডিয়াম প্লাস হয়েছে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, আর সেই ইলেকট্রন কি করছে, ক্লোরিন নিয়ে সেই ইলেকট্রনটা গ্রহণ করে Cl- হয়েছে, তাই না? কিন্তু এইটার ক্ষেত্রে সমযোজী বন্ধনের ক্ষেত্রে তারা এইভাবে একদম নিঃশর্ত ত্যাগ আর একভাবে একবারেই সে কিন্তু অ্যাকসেপ্ট করে নিবে না। এটার ক্ষেত্রে কি হবে, তারা শেয়ারিং করবে। ইম্পর্টেন্ট হচ্ছে শেয়ারিং, ইলেকট্রন শেয়ার করবে, শেয়ার। ঠিক আছে, আমি ন্যাচারালি উদাহরণ দিব। মনে করেন যে আপনারা দুই বন্ধু একটা বিজনেস করবেন। তো আপনারা, আপনার এক বন্ধু, বন্ধু 50% মনে করেন যে টাকা দিয়েছেন, বন্ধু যিনি, তিনি 50% দিয়েছেন। দেওয়ার পর হয়ে গেল কি, 50 লাখ 50 লাখ 1 লাখ টাকা, দেখা যাচ্ছে যে সেই একটা বিজনেস করতেছে, অর্থাৎ একটা গরু কিনতে পারে। দেখা যাচ্ছে দুইজনের সিঙ্গেল সিঙ্গেল যদি থাকে তাহলে কিন্তু সে কিনতে পারতেছে না বা বিজনেস শুরু করতে পারছে না। কিন্তু দুইজন যখন এক জায়গায় হচ্ছে, শেয়ার করতেছে, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু 1 লাখ টাকা হয়ে যাচ্ছে, সে কিন্তু একটা গরু কিনে সে বিজনেস করতে পারে। ব্যাপারটা হলো এরকম। ঠিক আছে, তারা নিজে নিজে যদি থাকে, নিজে নিজে যদি থাকে, তারা কিন্তু কোনো স্টেবিলিটি পাচ্ছে না। ঠিক আছে, আলাদা আলাদা থাকলে স্টেবিলিটি হচ্ছে না। কিন্তু দুইটা অ্যাটম যখন পাশাপাশি তারা তাদের ইলেকট্রন যখন শেয়ার করতেছে, সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, তারা এরকম এরকম দুইটা ইলেকট্রন দিয়ে তারা কিন্তু স্টেবিলিটির জন্য আমরা কি বলেছিলাম, যে অষ্টক পূর্ণ অথবা দুইটা ইলেকট্রন, দুইটা, হ্যাঁ, দুইয়ের নিয়ম বলে বা অষ্টকের নিয়ম বলে, 8টা ইলেকট্রন হতে হবে
সর্বশেষ শক্তি স্তরে, অথবা দুইটা ইলেকট্রন হলেই তারা স্ট্যাবিলিটি পাবে। তো এখানে দেখেন আমি যেটা বলেছি যে ইলেকট্রন কি হবে, শেয়ার হবে। আমরা আয়নিক বন্ধনে যেটা আমরা বলেছিলাম যে একজন ইলেকট্রন পুরাটাই দিয়ে দিবে, সোডিয়াম, সোডিয়াম সে কিন্তু পুরাটাই দিয়ে দিছে, ইলেকট্রন একটা ইলেকট্রন পুরাটাই দিয়ে দিছে, কিন্তু এটার ক্ষেত্রে পুরাটাই দিবে না। সো ধাতব মৌল যারা, ধাতব মৌলের ধাতব মৌল যারা, তারা কিন্তু সবসময় ইলেকট্রন দান করে বা ইলেকট্রন দিতে পারে। এই জন্য ধাতব মৌলগুলো সাধারণত আয়নিক বন্ধনই গঠন করে। কিন্তু যারা অধাতব মৌল আছে, অধাতব মৌল, তারা কেবলমাত্র ইলেকট্রন শেয়ার করতে পারে অথবা ইলেকট্রন গ্রহণ করতে পারে। ঠিক আছে, যেমন ক্লোরিন, ক্লোরিন কিন্তু অধাতব মৌল, তারা কিন্তু সমযোজী বন্ধনও গঠন করতে পারে। এবং আয়নিক বন্ধন হচ্ছে যখন যখন তারা ইলেকট্রন গ্রহণ করতেছে। তো ইলেকট্রন শেয়ারিং যদি হয়, তাহলে সেখানে সমযোজী বন্ধন তৈরি হবে। আমরা একটু যদি খেয়াল করি, দেখেন এখানে আমাদের পরিচিত কি আছে, পানি আছে না? পানির সংকেতটা কি? পানির সংকেত হলো H2O। সো এখানে অক্সিজেন যদি হয়, অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে এখানে দুইটা ইলেকট্রন। আমি একটু আগে বলেছিলাম না শুরুতে, ক্লাসের শুরুতে, যে একটা বন্ধন সমান দুইটা ইলেকট্রন। সো আমরা এখানে একটা বন্ধনও লিখতে পারি অথবা দুইটা ইলেকট্রন দেখাইতে পারি। এই যে দুইটা ইলেকট্রন, একটা ইলেকট্রন আসতেছে হচ্ছে যে হাইড্রোজেন থেকে, এই হাইড্রোজেন থেকে এই ইলেকট্রনটা আসতেছে, আর অক্সিজেন থেকে একটা ইলেকট্রন আসতেছে, এই ইলেকট্রনটা আসতেছে অক্সিজেন থেকে। তো এই যে দুইটা ইলেকট্রন, একটা একটা করে ইলেকট্রন, এরা কি করতেছে, শেয়ার করতেছে। এই যে শেয়ার করতেছে, এরা হচ্ছে যে শেয়ারিং এর মাধ্যমে যে স্থিতিশীলতা লাভ করছে, এটাকে বলা হয় কি বন্ধন, সমযোজী বন্ধন। ঠিক আছে, আমরা যে ওয়াটার যে লিখি বা ওয়াটারের গাঠনিক সংকেত দেখি, এটা কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ। যদি এটা আয়নিক হতো তাহলে অবশ্যই অক্সিজেন এরকম নেগেটিভ, হাইড্রোজেন একটা পজিটিভ, এরকম হইতে হতো, তাহলে তারা হচ্ছে যে আয়নিক বন্ধন গঠন করতে পারে বা আয়নিক বন্ধন হইতো। কিন্তু এখানে কিন্তু আপনার হচ্ছে যে শেয়ারিং করতেছে, সেই ইলেকট্রন কিন্তু দুইটাই মাঝামাঝিতে আছে। হ্যাঁ, এই দুইটার দুইটার কন্ট্রিবিউশনটা কি, 50% হাইড্রোজেন, 50% অক্সিজেনের কারণে। ঠিক আছে, এই যে শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনটা হচ্ছে, সেটাকে বলা হয় সমযোজী বন্ধন। সেটা কি হচ্ছে, ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে সমযোজী বন্ধন। এখন কথা হচ্ছে যে সমযোজী বন্ধন কাদের মধ্যে হয়? ঠিক আছে, সমযোজী বন্ধন কাদের মধ্যে হয়? কেউ কি বলতে পারেন সমযোজী বন্ধন কাদের মধ্যে মধ্যে হয়? সেটা হচ্ছে যে দুইটা অধাতব আহ দুইটা অধাতব মৌলের মধ্যে কিন্তু সমযোজী বন্ধন গঠন করে বা তৈরি হয়। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমরা বলেছি কি, যে ইলেকট্রন শুধু শেয়ার করবে। এখানে দেখেন, এখানে উদাহরণ দেওয়া আছে, হাইড্রোজেন একটা ইলেকট্রনের সর্বশক্তি স্তরে, এখানে একটা হাইড্রোজেন আছে একটা ইলেকট্রন। এখন এই দুইটা হাইড্রোজেন যখন শেয়ারিং করতেছে, দুইটা ইলেকট্রন তাদের মধ্যে তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন দুইটা ইলেকট্রনের মাধ্যমে বন্ধন তৈরি হয়েছে, এটাকে বলে হাইড্রোজেন। এটা হলো হাইড্রোজেনের অণু, H2, যে আমরা লিখি H2, হাইড্রোজেন গ্যাস, সেই হাইড্রোজেন গ্যাসের সংকেত হলো H2। এবং তাদের মধ্যে কিন্তু এই সমযোজী বন্ধন বিদ্যমান। একই ক্ষেত্রে একইভাবে আমরা যদি বলি অক্সিজেন, আমাদের যে অক্সিজেন, বাতাসের যে অক্সিজেন, সেটা কিন্তু এরকম না, অক্সিজেন O2। এবং এই O2 যে তৈরি হচ্ছে, তারাও কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমে তারা তৈরি করছে। ঠিক আছে, এরকম ভাবে সমযোজী বন্ধনের মাধ্যমে। হ্যাঁ, শুধু একটা বন্ধন দিলে দুইটা ইলেকট্রন, এখানে একটা বন্ধন, দুইটা দুইটা দ্বিবন্ধন, দ্বিবন্ধন আছে। সো একটা বন্ধন সমান দুইটা ইলেকট্রন, এই একটা বন্ধন সমান দুইটা ইলেকট্রন। তাহলে এই একটা অক্সিজেন তারা দুইটা সিঙ্গেল ইলেকট্রন দিচ্ছে, এই একটা অক্সিজেন দুইটা সিঙ্গেল ইলেকট্রন দিয়ে তারা হচ্ছে যে এরকম দুইটা বন্ধন তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি বেসিক একদম বৈশিষ্ট্যটা বলি, যে এখানে ইলেকট্রন শেয়ারিং হচ্ছে, ইলেকট্রন ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে। ঠিক আছে, ইলেকট্রন শেয়ারিং হয়। এবং বেসিক যে জিনিসটা সেটা হলো কি, এখানে দুইটাই অধাতব মৌল হবে। আমি আগেই বলেছি এখানে ধাতব মৌল হয় না, অধাতব মৌলের মধ্যে এই সমযোজী বন্ধন তৈরি হয়। ঠিক আছে, এবং যেহেতু এটা দুর্বল, যেহেতু শেয়ারিং হচ্ছে, সুতরাং এই বন্ধনটা কিন্তু দুর্বল। সে দুর্বল হওয়ার কারণে এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এটাও কম হয়। যেমন আমাদের ওয়াটারটা কি, এমনি সাধারণভাবে তারা লিকুইড বা তরল, এবং একটু 100%, 100 ডিগ্রি সেলসিয়াস হলে এটা উঠতে শুরু করে।
আপনি ইথানলের কথা চিন্তা করেন, ইথানলের সংকেত হলো CH3CH2OH। হ্যাঁ, অর্থাৎ এখানে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, আর অক্সিজেন। ঠিক আছে। তো এইখানে এইখানে এদের হচ্ছে যে যে বন্ধনটা, সেটা সমযোজী বন্ধন। এই জন্য ইথানল দেখবেন যে আমাদের সাধারণ টেম্পারেচারেই কিন্তু সেটা উড়ে যায়। ঠিক আছে, অ্যাসিটোন, তারপর ইথানল, এগুলা কিন্তু উড়ে যায়। আমরা হ্যান্ড স্যানিটাইজার যখন ইউজ করেছি, সেখানে যে অ্যালকোহলটা, সেই অ্যালকোহলটা উড়ে যায়, কারণ হচ্ছে তাদের মধ্যে যে সমযোজী বন্ধন আছে, এদের বন্ধন শক্তিটা কম। এরা অল্প টেম্পারেচার বা অল্প তাপমাত্রায় তারা কিন্তু উড়ে যায়। আর একটা জিনিস এখানে দেখবেন, আরেকটা জিনিস সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। এটা কিন্তু দুর্বল তড়িৎ পরিবাহিতা, এদের তড়িৎ পরিবাহিতা হচ্ছে তো দুর্বল। হ্যাঁ, আপনি বলতে পারেন যে পানি তো বিদ্যুৎ পরিবহন করে। হ্যাঁ, পানি বিদ্যুৎ পরিবহন করে, এবং সেটা কিন্তু দুর্বল পরিমাণ। হ্যাঁ, ধাতব মানে কার তুলনায় দুর্বল, সেটা হচ্ছে ধাতব, যে মানে আয়নিক বন্ধন যে সব যৌগ, তাদের তুলনায় কিন্তু হচ্ছে দুর্বল। ঠিক আছে। এটা কেন হয় সেটা আমি আর গেলাম না। আহ, এখানে পার্শিয়ালি পজিটিভ পার্শিয়ালি নেগেটিভ হয় অনেক সময়। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে যে এরা এরকম। কেউ কি বলতে পারেন, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, হাইড্রোজেন কি আপনার হচ্ছে যে বিদ্যুৎ পরিবহন করবে? হাইড্রোজেন গ্যাস বা ক্লোরিন গ্যাস, এরা কি বিদ্যুৎ পরিবহন করবে? যেহেতু বলতেছে যে তড়িৎ পরিবাহিতা, দুর্বল তড়িৎ পরিবাহিতা, সমযোজী বন্ধনে আবদ্ধ যারা যৌগ তারা, হ্যাঁ, দুর্বল তড়িৎ পরিবাহিতা তারা প্রদর্শন করে। কিন্তু এই ধরনের যৌগ যদি হয়, তারা কি বিদ্যুৎ পরিবহন করবে? যারা সায়েন্সে আছেন, বিশেষ করে কেমিস্ট্রি বা যারা পড়েছেন, তারা এটা বলতে পারেন কিনা, আমি একটু দেখবো। যে তারা যে বলছে যে দুর্বল তড়িৎ পরিবাহিতা হয় বা তড়িৎ পরিবাহী হয়, সেটা কেন হয় এর বলতে পারবেন কিনা, একটু চ্যাট বক্সে জানাবেন। বা এখানে যে দুইটা দেখাইছি, যে ক্লোরিন এবং হাইড্রোজেন, হ্যাঁ, তারা হচ্ছে যে বিদ্যুৎ পরিবহন করবে কি করবে না। আমি 2 সেকেন্ডের মধ্যে আমি অ্যান্সার দিব। সেটা হচ্ছে যে এখানে দেখেন, এটা হচ্ছে যে আপনার বিদ্যুৎ পরিবহন করবে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে এখানে যেহেতু এইচ এইচ, তারা যে ইলেকট্রন শেয়ার করতেছে, ইলেকট্রনটা মাঝ বরাবরই থাকে। যখন কোনো দিকে বেশি মানে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ তাদের পার্সেন্টেজটা যদি কম বেশি হয়ে যায়, 50-50 না হয়ে দেখা যাচ্ছে তো 30%, আর এটা হচ্ছে যে 70%, তখন হচ্ছে যে হালকা এখানে পজিটিভ আর নেগেটিভিটি শো করে। তখন এই যে পজিটিভ হালকা, পজিটিভ হালকা নেগেটিভ যে তৈরি করে, তখনই কিন্তু কেবলমাত্র বিদ্যুৎ পরিবহনটা করে থাকে। যেমন আমরা যদি আহ পানির ক্ষেত্রে ধরি, পানির ক্ষেত্রে এটা সমযোজী বন্ধন, কিন্তু এটা অক্সিজেন যেটা, সেটা কিন্তু তড়িৎ ঋণাত্মকতা এর বেশি। কারণ হচ্ছে এর যে ইলেকট্রন গুলা, বন্ধনের যে ইলেকট্রন গুলা কিছুটা অক্সিজেনের দিকে, ইলেকট্রন মানেই তো নেগেটিভ চার্জ, অক্সিজেনের দিকে সে কিন্তু নিজের দিকে টেনে রাখে। অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রনের ডেন্সিটিটা একটু বেশি হয়ে যায়, এজন্য হালকা নেগেটিভ হয়। তখন এদিকে শর্ট পড়ে যায়, এখানে হালকা পজিটিভ হয়। ঠিক আছে। যার জন্য হালকা পজিটিভ এবং নেগেটিভিটির কারণে এখানে হচ্ছে যে হালকা তড়িৎ পরিবাহিতা তৈরি হয় বা তড়িৎ পরিবহন করে। তো এই ছিল আমাদের আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। এখন আমার কোশ্চিন হলো আপনাদের কাছে, আপনারা মাইক্রোফোনটা আহ, দিয়ে বলবেন যে আমাদের ক্লাস বুঝতে পেরেছেন কিনা। আর একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যে আয়নিক বন্ধন কাদের মধ্যে হয় আর সমযোজী বন্ধনটা কাদের মধ্যে হয়, একটু চ্যাট বক্সে জানাবেন, অথবা কেউ যদি কথা বলতে চান, তাহলে আপনারা হচ্ছে যে মাইক্রোফোনটা ইউজ করতে পারেন। চ্যাট বক্সে জানাবেন অ্যান্সার, যে আয়নিক বন্ধন কাদের মধ্যে হয় আর সমযোজী বন্ধন কাদের মধ্যে হয়। আপনারা একটু চ্যাট বক্সে আনসার করবেন। শর্টে দিলেই হবে, কোনো সমস্যা নাই, আমি বুঝতে পারবো। আর যারা বুঝেন নাই, তারা একটু বলবেন যে বুঝতে পেরেছেন কিনা। অবশ্যই আহ, আমি একটু বলি, সেটা হচ্ছে যে অনলাইন ক্লাসের ক্ষেত্রে আপনারা অবশ্যই খাতা কলম রাখবেন সাথে, এবং আমাদের যে পিডিএফটি আছে বা আমাদের ক্লাস যেটি আছে, সেটা অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করা হবে পেইড ব্যাচের সময়। আপনারা আমাদের ক্লাস লেকচারটা পড়লে আপনাদের ক্লিয়ার ধারণা তৈরি হবে। এবং যদি কোনো জায়গায় আপনাদের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই মানে ক্লাসে জয়েন করে হচ্ছে যে
আহ, সেটা করতে পারবেন, আপনাদের প্রবলেমগুলা শেয়ার করতে পারবেন। আমরা যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলোর মাধ্যমে আমরা সেই প্রবলেমগুলো সলভ করে দিব। সাথে সাথে আমাদের যখন স্পেসিফিক ব্যাচের মাধ্যমে যখন ক্লাস শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে সিলেবাস, যে যে পরীক্ষার জন্য আপনারা করতে চাচ্ছেন, সেই সিলেবাস অনুসারে হচ্ছে যে আপনাদের লেকচারগুলো ডেলিভারি হবে, এবং তখন আপনাদের আরো ইজি হবে। আর আমরা এখন যে ক্লাসগুলো নিচ্ছি জাস্ট বেসিক ক্লাস, এটা আপনার লাগবেই। হ্যাঁ, আর এটা আপনার লাগবে, আপনি যেই কোচিং এ যান, যেই বই পড়েন না কেন, আপনার এটা লাগবে। এখন কথা হচ্ছে যে যারা আপনারা আজকের ক্লাসে আছেন, সংযুক্ত আছেন, তারা মানে হতাশ হওয়ার কিছু নয়। আপনারা প্রিপারেশন কিভাবে নেবেন আমি সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে আপনারা আমাদের যদি এখানে ভর্তি হন, সেক্ষেত্রে তো আমাদের পিডিএফ পাচ্ছেন, এটা পড়লে আপনারা অন্য কোনো বই পড়তে হবে না। আর যদি নিজে নিজে প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে বলবো আপনারা আপনাদের ক্লাস 9, 10-এর বা 8-এর যে সাধারণ বিজ্ঞান বই আছে, বিজ্ঞানের জন্য এই 3টা বই যথেষ্ট। আপনারা যদি ডিটেলস মানে প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে ক্লাস 9, 10-এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই বইগুলো পড়লে আরো ডিটেলসে আপনি করতে পারবেন। কিন্তু ছোটখাটো পরীক্ষার জন্য আপনারা কিন্তু ক্লাস 8-এর আর 9-এর যে সাধারণ বিজ্ঞান বইটা আছে, এটা যদি রিডিং করে সুন্দর করে নোট করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বিজ্ঞানের কোনো কোশ্চেনে বাধা হবে না। ঠিক আছে? আপনারা যদি কেউ কিছু বলতে চান, অবশ্যই কথা বলতে পারেন। হ্যাঁ, অনেকেই অ্যান্সার করেছেন যে ধাতব অধাতব মিলে হচ্ছে আয়নিক বন্ধন হয়, আর অধাতব মিলে, শুধু অধাতব মিলে হচ্ছে যে সমযোজী বন্ধন হয়। ধন্যবাদ আপনাদের অ্যান্সারের জন্য। এখন হচ্ছে যে আপনারা যদি কোনো কিছু বলতে চান, আমাদের কোচিং সম্পর্কে জানতে চান, বা আমাদের ক্লাসের যদি কোনো ফিডব্যাক দিতে চান, অবশ্যই আপনারা কথা বলতে পারেন। হ্যাঁ। জি, আপনারা আনমিউট করে কথা বলতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে বলছেন? একটু আপনার ব্যাকগ্রাউন্ড বলে আপনি আপনার মতামত দিবেন। হচ্ছে ঢাকা মিরপুর থেকে বলছিলাম। আর আমি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আমি সিএসসি থেকে অনার্স মাস্টার্স করতেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো আচ্ছা, আচ্ছা। আমি এখন রানিং আছি মাস্টার্স, কিন্তু তার পাশাপাশি হচ্ছে আমি অনার্স এর ফোর্থ ইয়ার থেকে এক্সামের প্রিপারেশন নিচ্ছি। বাট এই ইয়ারে হচ্ছে কি আমি নর্মালি নন ক্যাডার বা মানে বিসিএস এর প্রিপারেশন এখন পর্যন্ত না নিচ্ছি না, বাট নন ক্যাডারে নিচ্ছি। তো নন ক্যাডারের জন্য কি যে এই সায়েন্সের এই টপিক গুলো কি ইম্পর্টেন্ট, জি, জি, নাকি জি। এটা আমি ডিপেন্ড করতে আমার পোস্টের উপরে, আমি কোন পোস্টে আছি বা কোন পোস্টে অ্যাপ্লাই করেছি সেটার উপরে? জি, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার। জি। আপনি যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছেন, যেহেতু মাস্টার্স করতেছেন, সো আপনি আহ, আমার অনুরোধ থাকবে আপনার ফার্স্ট টার্গেটটি নেন হচ্ছে বিসিএস এর জন্য। হ্যাঁ, বিসিএস যদি হয়, মানে বিসিএস যদি আপনি টার্গেট নেন, তাহলে আপনার এই নন ক্যাডারের যে সব সার্কুলারের যে জবগুলো, সবগুলোই আপনি কমন পাবেন। হ্যাঁ। আর এখন যে আমি টপিকগুলো পড়াইলাম, এটা প্রত্যেকটা পরীক্ষার জন্য, আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা বিসিএস এর পর্যন্ত, আপনি প্রত্যেকটা পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ। আপনি আমার অনুরোধ থাকবে আপনি বিসিএস এর জন্য প্রিপারেশন নেবেন। আর আমাদের কোচিং সম্পর্কে আপনি কিভাবে জেনেছেন সেটা যদি একটু শেয়ার করেন, আমি তারপরে আপনাকে আরো কিছু বলবো। না, আপনাদের কোচিং হচ্ছে আপনি ফেসবুকে অ্যাড এসেছিল যে ফ্রি ক্লাস করানোর জন্য, অ্যাপ্লাই যে 1 উইক ফ্রি ক্লাস। তো আমি করেছি, আমি সবগুলো করতে পারিনি, বাট আমি বাংলা, আইসিটি, ম্যাথ করেছি আর অনেক ভালো লেগেছে। কিন্তু আমি আসলে বুঝতে পারছি না যে আমি কি এখন বিসিএস এর প্রিপারেশন নিলে আমার জন্য, কারণ আমি এখনো বিসিএস এর মানে মানে 39তম, কারণ আমি তো এখন 47-এ দিচ্ছি না। তো আমি জি, করলেও 39তম, 49তমটা দিব আর কি।
তা ঠিক বুঝতে পারছি না যে কতটুকু, বা আমি যদি বিসিএস এরটা না করে নন ক্যাডারে যে কোর্স গুলা সেগুলা করলে কতটুকু কি বেনিফিট হতে পারে সেটার জন্য আর কি। কারণ বিসিএস এ হিউজ পড়া তো, আমি আমার ক্যাপাবল অনুযায়ী মনে হচ্ছে যে আই এম নট ক্যাপাবল ফর বিসিএস, দ্যাটস হোয়াই আই এম সেইং। ওকে। হ্যাঁ, আপনি যেহেতু ওই পজিশনে আছেন, আপনি ওইভাবে আপনি চিন্তা করেছেন। জি, আপনার চিন্তাটা খুবই ভালো। তো আমার যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে, যেহেতু আপনার হাতে সময় আছে, মাস্টার্স, তারপরে হচ্ছে যে যেহেতু ফোর্থ ইয়ার থেকে আপনি শুরু করেছেন বিসিএস প্রিপারেশনের জন্য, বা জবের প্রিপারেশনের জন্য, সো আপনার হাতে কিন্তু সময় আছে। আর আমাদের এটার কোর্স লিমিট আছে বা টাইম লিমিট আছে কিন্তু। সেই সময় অর্থাৎ 6 মাসে আপনার কিন্তু পূর্ণ প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। হ্যাঁ। আর আমরা যে এই প্ল্যাটফর্মটা যে মানে শুরু করেছি, সেটার মেইন কারণটা হচ্ছে যে আমাদের যারা এরকম স্টুডেন্ট আছেন, যারা এরকম অনার্স লেভেল থেকে তারা তাদের প্রিপারেশনটা শুরু করেছেন, আমরা হিট করব হচ্ছে যে তাদের বেসিকটা তৈরি করার জন্য। হ্যাঁ। বেসিকটা যদি আপনার মানে স্ট্রং থাকে, দেন আপনি 2 মাস পরে কিন্তু আপনি মানে বিসিএস পরীক্ষা দিতে পারবেন। 2 মাস, অনলি 2 মাস। তো সেক্ষেত্রে আপনি মানে আমি আমার যেটা সাজেশন থাকবে, আপনি প্রত্যেকটা টপ মানে ইয়ার সাবজেক্টের আপনি বেসিকটা আপনি স্ট্রং করেন। আপনি যদি ম্যাথে স্ট্রং হতে চান, সেই ম্যাথের প্রত্যেকটা স্ট্রং হবেন। তারপর ইংলিশ, তারপর হচ্ছে যে আপনার সায়েন্স বলেন, তারপর সাধারণ কি বলে জেনারেল নলেজ, প্রত্যেকটা সেক্টরে আপনার বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো স্ট্রং করে নেন। বিশেষ করে বাংলা, ইংলিশ, আপনার হচ্ছে যে ম্যাথ, এই তিনটার আপনার বেসিক অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যদি আপনার স্ট্রং প্রিপারেশন নিতে চান। আর আমাদের টার্গেটই হলো এরকম যে 6 মাসে আমাদের রুটিন এভাবেই করা থাকবে। আপনি যদি আমাদের ক্লাসগুলো ফলো করেন, আর যেভাবে আমরা ইনস্ট্রাকশন দিব, যে আপনি ক্লাসগুলো নোট করা, তারপর নোটের পড়াগুলো করা, আমরা কিন্তু ক্লাসের ফিডব্যাক নিব যে আপনারা পড়াশোনা করছেন কিনা। আপনাদের হোম টাস্ক থাকবে, যে আমাদের গ্রুপ থাকবে, সেই গ্রুপে আপনাদের হোম টাস্ক গুলো আপনাকে আপলোড দিতে হবে। আমি বুঝবো যে আপনি পড়াশোনা করতেছেন কিনা। যদি এরকম কন্টিনিউ করেন, তো আপনার যেটা স্বপ্নে আপনি যেটা মানে যেই সার্কেলে আপনি চিন্তা করেছেন, অবশ্যই আপনার সার্কেলের উপরে চলে যাবেন, অর্থাৎ আপনার বিসিএস এ হবে ইনশাআল্লাহ। তো আমাদের টার্গেট থাকবে এরকম, যে এরকম আপনাদের মতো যারা মেধাবী আছেন, তাদেরকেই টার্গেট করে আমরা আমাদের সেবাটা এইভাবে দিতে চাই। হ্যাঁ, আপনারা যেহেতু এর আগের ক্লাস করেছেন, সো আপনি দেখেছেন যে আমাদের টিচাররা কিভাবে কাজ করতেছে বা ক্লাস নিচ্ছে। তো এটাই অনুরোধ থাকবে যে আপনি ভর্তি হয়ে যান আমাদের এখানে, আমাদের সেবা নিন, এবং সেবা নিয়ে আপনার যে টার্গেট সেই টার্গেটটা আহ পূর্ণ করবেন আশা রাখি। এবং আপনি যেটা ভাবতেছেন, আমি যেটা বললাম সেটা মাথায় রাখতে পারেন, যে আপনি যদি বিসিএস বেস যদি আপনি এখন বেসিক গুলো ক্লিয়ার করেন, আপনি কিচ্ছু না, আপনি 1 মাস 2 মাস মডেল টেস্ট দিলেই আপনি বুঝতে পারবেন যে আপনি বিসিএস এর জন্য মানে কতটা উপযুক্ত। ঠিক আছে। আপনি বিসিএস নিলেই দেখবেন যে আপনি সবগুলো চলে আসবে। আপনার এই অন্যান্য যে মানে নন ক্যাডারের যে সেটা আপনি করতে পারেন, ইজিলি পারবেন, যেহেতু আপনার হাতে সময় আছে, তাড়াহুড়োর কিছুই নাই, আপনি পারবেন। জি। আপনার কোনো সেইং থাকলে আপনি বলতে পারেন, আর না হলে আরো অন্য কেউ যারা আছেন তারা কথা বলতে পারেন যে কোনো পরামর্শের জন্য। ধন্যবাদ আদিবাদ জাহিন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে জয়েন হয়েছে। জি, আর কেউ কিছু বলবেন? অসংখ্য ধন্যবাদ স্যার। আশা করছি কারো কোনো প্রশ্ন নেই। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে স্যারের ক্লাস সম্পর্কে হোক বা আপনাদের নিজস্ব ক্যারিয়ার সম্পর্কে হোক, আপনারা প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে?
আর যারা আমাদের এজিপি জবের পার্সনের সাথে যুক্ত হতে চান তাদের জন্য জানিয়ে যাচ্ছি আমাদের প্রথম 100 জনের জন্য 90% ডিসকাউন্টে ভর্তি চলছে। আমাদের ওয়েবসাইটের লিংক আমরা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ভিজিট করতে পারেন। এছাড়া আমাদের হেল্পলাইন নাম্বার আছে, সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। আর আপনাদের জন্য আরেকটি সুখবর, সেটা হচ্ছে মাত্র 1 টাকায় আপনারা অনলাইনে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। আচ্ছা বলছি, আপনারা যদি আমাদের যে ওয়েবসাইটটি আছে সেটি ভিজিট করলেই পেয়ে যাবেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে আপনারা আপডেট পেতে পারেন। আমাদের আগামীকাল রাত 9টার দিকেও ক্লাস আছে, এই দিনটি আপনারা ক্লাসে জয়েন করতে পারবেন। যদি এখানে পড়তে বিষয়ে বা ক্লাস বিষয়ে বা যে কোনো আপনাদের সমস্যা থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে, আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। জি, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ। আমি শেয়ারিংটা ক্লোজ করে দিচ্ছি। ভাইয়া, ক্লাসের যে ভিডিওটা এটা কি পাওয়া যাবে? জি, জি, ধন্যবাদ আপনাকে। ক্লাসের ভিডিও রেকর্ডেড আছে, এটা আপনারা ইউটিউবে ejp.com.bd দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন। আজকে সহ বিগত যে ক্লাসগুলো আমাদের হয়েছে প্রতিটি রেকর্ডেড ক্লাস থাকবে। আপনি হচ্ছে ইউটিউবে ejp.com.bd দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন। আপু, এটা তো ওই যে রিসেন্ট যে 1 উইকের ক্লাস হয়েছে সেগুলো তো আপডেট করা হয়নি, আমি কালকেও দেখেছিলাম। এখন কি আপডেট করা হয়েছে? এখন পাওয়া যাবে ভিডিওগুলা? আচ্ছা, যেই মানে আমাদের নতুন যে ক্লাসগুলো আছে আজকের এবং গতকালকে, সেগুলো খুব তাড়াতাড়ি আমরা আপলোড করে দিব। আপনারা খুব শীঘ্রই ইনশাল্লাহ পেয়ে যাবেন। এছাড়া আপনারা আপনাদের ফোন নাম্বার আমাদের সাথে শেয়ার করতে পারেন। ফুল ভিডিও আপনার যখন আমরা আপলোড করে ফেলবো, আমরা নিজেরাই আপনাদের সাথে নক দিয়ে কথা বলবো। আপনারা পার্সোনালি আপনাদের ফোন নাম্বার গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা আমি আমাদের হেল্পলাইন নাম্বার আবারও দিয়ে দিচ্ছি, আপনি হচ্ছে এই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আপনাদের নাম্বার এখানে শেয়ার করতে পারেন, অথবা আমরা হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আমাদের হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে বা কলে কথা বলতে পারবেন। আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। আর কারো কি কোনো প্রশ্ন আছে? আমি লাস্টের মাঝখানের দিকে একটু ছিলাম না তো। 90% ডিসকাউন্টে ভর্তি ফি কত কি আসতেছে, আর ভর্তি প্রসেসটা আর একটু বললে ভালো হতো, আচ্ছা, নব্বই ক্লাস পার্সেন্ট শিডিউল সহ। আচ্ছা, আমাদের 90% ডিসকাউন্টে ভর্তি ফি আসতেছে বিসিএস এর জন্য। যদি আপনি বিসিএস এর কোর্সটা করেন 500 টাকা মাত্র। আর বিসিএস বাদে প্রাইমারি, নিবন্ধন, তারপর আপনার হচ্ছে 10ম থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে, মানে বিসিএস বাদে যে কোনো চাকরির কোর্স আপনি মাত্র 300 টাকায় করতে পারবেন। যেটা আপনাদের 100 জন কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে আপনাকে বিসিএস এর জন্য 5,000 টাকায় ভর্তি হতে হবে, এবং আদার্স যে জব গুলো কোর্স রয়েছে সেগুলো আপনাদেরকে 3,000 টাকায় করতে হবে। তো যারা প্রথম 100 জনের মধ্যে থাকছেন তারা 500 টাকায় বিসিএস এর জব কোর্সটি করতে পারবেন, এবং 300 টাকায় প্রাইমারি, নিবন্ধন এবং হচ্ছে আপনার 10ম থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে সেগুলো করতে পারবেন। আর আপনারা আরো ভালো হয় যদি আপনার আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা একটু ভিজিট করেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি। এছাড়া যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে বা কিভাবে ভর্তি হবেন বুঝতে পারছেন না, বা যে কোনো সমস্যায়, আমাদের যে হেল্পলাইন নাম্বার গুলো আছে আমি আবারও দিয়ে দিয়েছি, আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করছি তারা সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদেরকে সহযোগিতা করার জন্য।
এবং আপনি যে বললেন যে আমাদের রেকর্ডেড মানে মাঝখানে কিছু সময় ছিলেন না, তো এই ক্লাসটাও আপনারা করে নিতে পারবেন আমাদের ইউটিউবে ejp.com.bd দিয়ে সার্চ দিয়ে। এখন আমাদের চ্যানেলে আপনার ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের ফোন নাম্বারগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। আর কারো কি কোনো প্রশ্ন আছে? আমাদের ক্লাস সম্পর্কে বা স্যারকে বা আমাকে যে যে কোনো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা পরবর্তী সময়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা কলে করতে পারেন, সমস্যা নেই। আমরা তাহলে আজকে ক্লাসটি ক্লোজ করে দিচ্ছি এবং আগামীকালকে রাত 9টায় এই লিঙ্কে আপনারা ক্লাস করতে পারবেন।